আর সামনে আদর্শ গ্রামের একটা চ্যাংড়া, আচ্ছা, কত 10-12 বছর বয়স। আচ্ছা, ওই চ্যাংড়াটি মাছ মারতেছিল এই টাইমে। আচ্ছা, কারেন্ট জাল দিয়ে মাছ মারতেছিল, মারতে মারতে ওইটা সোনা দানা ভাসিয়া উঠছিল। ওই লিবের যায় লিজেই মনে করেন ওই আপনার যে মোবাইলের চার্জার আছে না, ওটাতে ফাঁস দিয়ে লিজেই মারা। একদমই দেখেন ঘন জঙ্গল, কেউ এখানে যেতে পারে না, ভয়ে এখানে কেউ যাওয়ার সাহসটুকু করে না। ওখানে কি আছে? ওখানে আছে মনসা দেবী। মনসা দেবীর ভিটা ওটা? হ্যাঁ, ওখানে 10 দিনের খাবার আছে। একটা কবিরাজ আসিছিল ওই মনসা দেবী মানে যে সোনার, ওটা লেওয়ার লোভে আসে খুঁড়িছিল, কিন্তু পারেনি। না পারে সেই কবিরাজটা 3 দিন অজ্ঞান থাকার অবস্থায় মারা গেছে। আচ্ছা, আজ আমি রওনা দিয়েছি বগুড়া জেলার কাহালু থানার দরগা নামক স্থান থেকে পাইকার ইউনিয়নের যোগীর ভবন গ্রামের পথে। এখন সকাল ঠিক 10টা। সোনালি রোদের আলোয় চারপাশ ঝলমল করছে। গ্রামের পিচঢালা রাস্তা আর মনোরম দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে দেয়। পথে যেতে যেতে চোখে পড়ল দোতলা মাটির বাড়ি। এই অঞ্চলের প্রায় প্রতিটি গ্রামেই এখনও মাটির বাড়ি দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আলোরা বাজারে। আলোরা বাজার থেকে অল্প কিছু দূরে দাঁড়িয়ে আছে রহস্যময় যোগীর ভবন। সেই ভবনের পাশেই রয়েছে পদ্মা দেবীর ভিটা। স্থানীয়দের বিশ্বাস, যেখানে মজুত আছে এমন এক গুপ্তধন যা দিয়ে পুরো বাংলাদেশের মানুষ 10 দিন পর্যন্ত খেতে পারবে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, আজ পর্যন্ত কেউ সেই গুপ্তধন তুলতে পারেনি। কারণ যতবার কেউ চেষ্টা করেছে ততবার ঘটেছে অদ্ভুত দুর্ঘটনা। অনেকে বলে এক ভয়ঙ্কর বিষধর সাপ পাহারা দিচ্ছে সেই গুপ্তধনকে। আর সেই কারণেই আজও অমীমাংসিত রয়ে গেছে যোগীর ভবন আর পদ্মা দেবীর গুপ্তধনের এই রহস্যময় গল্প। ওখানে কি আছে? ওখানে আছে মনসা দেবী। মনসা দেবীর ভিটা ওটা? হ্যাঁ, তাই? ওখানে 10 দিনের খাবার আছে। আচ্ছা, একটা কবিরাজ আসিছিল ওই মনসা দেবী মানে যে সোনার, ওটা লেওয়ার লোভে আসে খুঁড়িছিল, কিন্তু পারেনি। না পারে সেই কবিরাজটা 3 দিন অজ্ঞান থাকার অবস্থায় মারা গেছে। আচ্ছা, আর আচ্ছা, তারই পরিবর্তে আবার হচ্ছে ওখানে একটা পাঁঠাও এসে বলি দিয়েছে, তবু ওই ক্ষমা করেনি না। ভিউয়ার্স দেখেন, আমি এখন যে জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাব একদম লোমহর্ষক একটা জায়গা। ছোট্ট একটা মাটির ঢিবি, বলা হচ্ছে যে পদ্মা দেবীর যে বাসস্থান, সেই পদ্মা দেবীর বাসস্থান ওইটা। এই জায়গাতে কেউই যেতে পারে না, যদিও যায় সেখানে আসলে অনেক পরিমাণ ধনরত্ন আছে। এলাকার লোকজন যেটা বলতেছে যে পুরো বাংলাদেশ নাকি 10 দিন বসে থেকে খেলেও সেই ধনরত্ন ওখানে ফুরাবে না। বিভিন্ন সময় যে তান্ত্রিকতায় যারা বিশ্বাস করে তারা এই ধনরত্ন তোলার জন্যে যে পূজা অর্চনা ওখানে দিয়েছে, রাতের অন্ধকারে তারা আসে, কিন্তু কখনোই তারা সেই যে ধনরত্ন সেইগুলো তুলতে পারে না। এমনও আছে 2-3 জন তান্ত্রিক নাকি ওখানে মৃত্যুবরণ করছে, তারও নজির ওখানে আছে। ভাইজান, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সোহাগ মাহমুদ। সোহাগ মাহমুদ। আচ্ছা, এই যে এই জায়গাটাতে মানুষের একটা ভয় কাজ করে, এটা আসলে কতটুকু সত্য? এটা সত্য। এটি 2-3টা লোক মারাও গেছে। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। মানে এটি যায় একবার ঠেকিছে, তাই আর দুনিয়াদারি নাই, আর নাই না। এটি দিনতি মনে করেন ধন রত্ন সবকিছু ভাসে ওঠে, কিন্তু সগলি চোখে দেখে না, যাকে আশের ওপর হলে ডিফেন্স করে। আচ্ছা, আচ্ছা। এটা শোল। আর সামনে আদর্শ গ্রামের একটা চ্যাংড়া, কত 10-12 বছর বয়স। আচ্ছা, ওই চ্যাংড়াটি মাছ মারতেছিল এই টাইমে। আচ্ছা, কারেন্ট জাল দিয়ে মাছ মারতেছিল, মারতে মারতে ওইটা সোনা দানা ভাসিয়া উঠছিল। ওই লিবের যায় লিজেই মনে করেন ওই আপনার যে মোবাইলের চার্জার আছে না, ওটাতে ফাঁস দিয়ে লিজেই মারা গেছে। বাপ রে বাপ! তার মানে ওই ধন রত্নর দিকে যেই নজর দিচ্ছে তাই নাই, কোনো না কোনো ভাবে সে মৃত্যু হবেই। কারণ এটা পদ্মা দেবীর, মনে করেন এটা পদ্মা দেবীর। আমরা এলাকাবাসীর কাছ থেকেই শুনতেছি। এখন আমি সেই পদ্মার যে বাসস্থান সেই দিকেই আমি যাব। তো চলুন ঘুরে আসি সেই যেখানে বাংলাদেশের লোকের যে 10 দিনের খাবার যে মজুত আছে, কথিত আছে, সেই জায়গা থেকে। এই যে এটা হচ্ছে সুজন ভাই, উনি এই এলাকারই মানুষ। তো সেই সুজন ভাইকে সাথে নিয়ে আমি সেই পদ্মার যে ভিটা রয়েছে সেখানে এখন আমি যাচ্ছি।
এবং আপনাদেরকেও দেখাবো যে এই ঐতিহাসিক স্থানটি। এই এলাকায় যার মুখ থেকেই শুনবেন সবার মুখে মুখে একই কথা, যে জনশ্রুতি আছে এখানে বিশাল ধনরত্ন আছে, অনেক ধনরত্ন আছে, কিন্তু কেউ এখানে তুলতে পারে না। তো এলাকার লোকের কাছ থেকে জানতে পারলাম যে এখানে নাকি 10 দিনের পুরো বাংলাদেশ 10 দিন বসে থেকে খাবে সেই ধনরত্নও মজুত আছে, কিন্তু কেউ এখানে তুলতে পারে না। যারা তোলার চেষ্টা করেছে তারা কোনো না কোনোভাবে মৃত্যুর কবলে ঢলে পড়ছে। ভিউয়ার্স, আমি এখানে আর একটা কথা এখানে না বললেই না, এখানে যদি মনের মধ্যে বিন্দু মাত্র যদি কেউ কোনো সংশয় নিয়ে আসে, যে হয়তো অবিশ্বাস যদি কেউ কিছু করে, তারও আবার কিছু নজির কিন্তু এখানে পাওয়া যায়। যেমন আমি এখানে আসার সময়ে আমি যখন এটা ভিডিও করতেছিলাম যে এই জায়গাটা আবার কেমন জায়গায়, যে এখানে ভয়ে কেউ যেতে পারে না বা এই ধরনের, কিন্তু অন্য কোনো অসৎ উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু দেখলাম যে আমার যে এই ক্যামেরার ব্যাটারি, সেই ক্যামেরার ব্যাটারি অলরেডি কিছুক্ষণের মধ্যেই ড্যামেজ হয়ে গেল। সেই ক্যামেরার ব্যাটারিটা আমি আর কোনোভাবেই খুলতে পারলাম না এখানে। তো এখানে সুজন ভাই যেটা বলতেছে যে এই ধরনের নজির নাকি আরও আছে, আরও একজন এরকম হয়েছিল, তার ক্যামেরার ব্যাটারিও এইভাবে চলে গেছিল। তো এটা আসলে একটা রহস্যজনক স্থান। এই যে দেখেন পিছনে একদম ঘন জঙ্গলে ছেয়ে গেছে, এটাই সেই যে রহস্যজনক স্থান, যে বাংলাদেশের যে এখানে বলতেছে, যে এলাকার স্থানীয় লোকজন বলতেছে যে এখানে যে পরিমাণ ধন রত্ন রয়েছে, সেই পরিমাণ ধনরত্ন যদি তোলা হয় তো পুরো বাংলাদেশের লোক নাকি 10 দিন পর্যন্ত শুয়ে বসে আরাম আয়েশ করে খাবে, তারপরেও কিন্তু ফুরাবে না, সেই পরিমাণ ধনরত্ন এখানে আছে। অনেক সময় যে তান্ত্রিক যারা ফকির বা কুফিরি যারা কাজ করে, তারা এর ভিতরে এসে রাতের গভীরে এসে এখানে পূজা অর্চনা দেওয়ার চেষ্টা করছে, এই গুপ্তধন তোলারও চেষ্টা করছে, কিন্তু তারা কখনোই সফল হতে পারেনি, উল্টো তাদের জীবন চলে গেছে, তারা এটা তুলতে পারেনি। বলা হচ্ছে যে এই গুপ্তধনগুলো নাকি পাহারা দিচ্ছে একটা বিষধর সাপ, যেটা পৃথিবীর যে সবচেয়ে বড় যে সাপ রয়েছে, সেই বিষধর সাপ এখানে এই গুপ্তধনটা পাহারা দিচ্ছে। এই কারণে সেই যখনই কেউ তুলতে আসে তখনই এই সাপের নিঃশ্বাস লেগে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এই যে দেখেন চারপাশে একদমই ঘন জঙ্গলে ছেয়ে গেছে চারপাশ। এই যে এই পাশ দিয়ে দেখেন, এই পাশ দিয়ে ভিতরে ঢোকার রাস্তা আছে, কিন্তু এখানে কোনোভাবেই যাওয়া কিন্তু সম্ভব হবে না। তারপরেও আমি হালকা একটু আপনাদেরকে দেখাই। দেখেন একদম ভিতরে ঘন যে জঙ্গল, সেই ঘন জঙ্গল, ওই যে ভিতরে যে অনেকে পূজা অর্চনা দিয়ে আসে এবং অনেকে যে তান্ত্রিকতায় যারা বিশ্বাসী, তারা তান্ত্রিক কাজকর্ম করে, কিন্তু এইগুলোতে তারা ধনরত্ন তুলতে আসে, কিন্তু কখনোই তারা সফল হয় না। একদমই দেখেন ঘন যে জঙ্গল, সেই ঘন জঙ্গলে ছেয়ে গেছে চারপাশ। এখানে বিভিন্ন সময় পূজা অর্চনা করা হয়েছে, তার যে মাটির যে পাত্রগুলো, সেই পাত্রগুলো এখানে দেওয়া হয়েছে। বিশেষ করে এই জায়গাটাই হচ্ছে পদ্মা দেবীর যে বাসস্থান। একদমই দেখেন ঘন জঙ্গল, কেউ এখানে যেতে পারে না, ভয়ে এখানে কেউ যাওয়ার সাহসটুকু করে না। কিন্তু যারা তান্ত্রিক রয়েছে তারা কেউ মাঝে মধ্যে আসা বা যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কখনোই তারা সফল হতে পারেনি। একদমই দেখেন ছোট্ট একটা জায়গা, ঘন জঙ্গলে ছেয়ে গেছে চারপাশ। এই জায়গাটাতে কেউই কিন্তু এইভাবে যাওয়া আসা করে না। এই যে দেখেন, এই যে যে জায়গাটা আছে, এখানে কি আসলে সাপ আছে বেশি না কি এটা? হ্যাঁ, এখানে এটা সাপের জায়গা, কারণ এটা পদ্মা দেবীর বাসস্থান। আচ্ছা, এখানে মনে করেন দিনে হাতে আগে সাপ বাড়াচ্ছিল, হ্যাঁ, এখনো মাঝে মধ্যে বাড়ায় দেখা যায়, কিন্তু এটা সাপ কেউ মারে না। না, এখানে আগে যখন শ্রাবণ মাসে হাল দিচ্ছিল, তখন আগে শ্রাবণায় পুজো করতেছিল, পদ্মা দেবী শ্রাবণায় পুজো হয় শ্রাবণ মাস। আচ্ছা, ওই পুজো না দেওয়া পর্যন্ত এলে তাকে হাল দিচ্ছিল না। মানে হাল যদি দিচ্ছিল তাহলে ওই হালের গরুর পায়ের সাথে মনে করেন পেঁয়াজ লাগিচ্ছিল, ওই গরুর ফালের সাথে পেঁয়াজ লাগিচ্ছিল সাপ, মানে সাপের মানে একটা ভিড়ে বেঁধে যাচ্ছিল। এত সাপ আসলো, মানে প্রচন্ড পরিমাণে সাপ আছে। পূজা দেওয়ার পরে সেই সাপ আর ওই পুজোর পরে মনে করেন সাপের আর থাকিচ্ছিল না। আচ্ছা, এখন এই যে জায়গাটুকু আছে, আপনাদের এলাকার লোক কি কেউ এটা খনন করার চেষ্টা করছে? এলাকার মানে সামনে একটা আমাদের পার্শ্ববর্তী গ্রাম আখড়ালের একটা লোক, তান্ত্রিক আসলো, আত্মাপ ফকির নামে পরিচিত ছিল, তাই এটি আসে মানে আসন দিয়ে
দেখছিল ধনরত্ন, দেখার পরে 3 ঘন্টা ব্যবসায় পড়ে আসলো। ওরে বাপ, পড়ে আসলো। তারপরে মনে করেন এটি লিয়ে একটা পাঁটা লিয়ে আসে জব করে বলি দিয়ে, তারপরে যে মনে করেন ওই ভালো আছে, জ্ঞান ফিরছে। হ্যাঁ, তখন ওই জ্ঞান ফেরার পরে কিছু বলছিল, জ্ঞান ফেরার পরে বলছিল যে এটি যত ধন সম্পদ আছে এলে মনে করেন পৃথিবীর অর্ধেক লোক বসে কিনে দিবি। ওরে বাপ, এত পরিমাণ এত ধন সম্পদ আছে, কিন্তু এলে ধন সম্পদ মনে করেন খাইতে পারবে, দেখা যাবে কিন্তু খাওয়া যাবে না, মানে এলে পাহারা দ্বারা। উনি কি এটাও বলছে যে মানে এটা জানে কেউ তুলতে না যায়? এটা তোলার মতো কোনো পৃথিবীতে সে তান্ত্রিকের জন্ম হয়নি না। না, এটি আরো একটা তান্ত্রিক ছিল নাটোরের, তাইও আসে এটি মেলা কিছু ইয়ে করে গেছে, কিন্তু তাই স্যালেন্ডার করে গেছে, স্যালেন্ডার হয়ে গেছে। এই গুপ্তধন গুলো পাহারা দিচ্ছে কে? এলে গুপ্তধন পাহারা দিচ্ছে পদ্মা দেবীরই মনে করেন যে পৃথিবীর সবচেয়ে যে সাপের যিনি দেবী, উনি পাহারা দিচ্ছে। উনি আর এই নাগ নাগিনী দেবতারা এরাই পাহারা দিচ্ছে। তার মানে লোভ লালসা নিয়ে যদি কেউ আসে, ওই লোভ লালসা করলে আবার তার ক্ষতি হবে। হ্যাঁ, মিস নাই না, এটকের জিনিস নিয়ে দিয়ে কেউ হজম করতে পারেনি, পারবি না। আচ্ছা, এখানে ধন রত্ন তোলার জন্য এসে কেউ কি মারা গেছে? মারা গেছে, মেলা ধন না এসে মনে করেন মারাও গেছে, ঠেকিছে। আচ্ছা, মানে কেউ কেউ পাগলাও হচ্ছে, পাগলা হয়েও মারা গেছে অনেকে। বাপ রে বাপ। এটা স্যাংড়া এটি খাড়া দেবো সময় এই টাইমে খেজুর পাড়বে আসছিল, খেজুরের সময় আসে মনে করেন গোটাল গাও ফোসা উঠে সেই রকম অবস্থা, বাঁচা মরার সময়। তাই কত কি করে মানত করে মানাচিনা করে তারপরে যে তার হলে ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তাই আর এটি আর জীবনে করলেও আর আসে। দেখেন আমার কিন্তু লোম একদম দাঁড়িয়ে যাচ্ছে যে আমি কোন জায়গায় চলে আসলাম রে বাবা, যেখানে ভয়ে কেউ যেতে পারে না, ঘন জঙ্গলে ছেয়ে গেছে। আর একটা বিষয় দেখেন, ওই যে সামনে কিন্তু বেশি দূর না, ওইটাই কিন্তু রাস্তা, পাকা রাস্তা, তারপরে জনবসতি প্রচুর, কিন্তু এই জায়গাটুকুতে কেউ আসতে পারে না। এখানে যে ধনরত্নগুলো আছে কেউই তুলতে পারে না। তো এটা এই ধনরত্নগুলো এই এলাকার লোকজন নাকি অনেক সময় অনেকে দেখতে পায়, কিন্তু যারাই লোভ লালসায় জর্জরিত হয়ে এখানে তোলার চেষ্টা করছে তারাই নাকি আস্তে আস্তে মৃত্যুর কবলে ঢলে পড়ছে। এখানে যে ধনরত্নগুলো আছে এখানে নাকি পাহারা দিচ্ছে বিশাল একটা বিষধর সাপ, যে সাপটাকে সর্পদেবী যে রয়েছে, পদ্মা দেবী যেটা রয়েছে, তার পাহারায় তিনি এই ধনরত্নগুলো এখানে রেখে দিয়েছেন। বিশাল একটা দেখেন ছোট্ট একটা যে ঘন জঙ্গল, এই জঙ্গলের নিচেই কথিত আছে যে এই জায়গাটাতেই যে বাংলাদেশের যে 10 দিনের যে খাবার, পুরো বাংলাদেশের মানুষ নাকি 10 দিন বসে থেকে খেলেও সেই ধনরত্নগুলো ফুরাবে না, সেই খাবারগুলো এই জায়গায় মজুত আছে। এই কথাগুলো শুনে বা এখানে এসে আমার কিন্তু গা একদম শিউরে উঠতেছে যে আমি কোন জায়গায় চলে আসলাম রে বাবা। একদমই ছমছম করা অবস্থা, একদমই গা ছমছম করে অবস্থা। দেখেন ঘন জঙ্গল, একদমই কেউ যেতে পারে না। একদমই দেখেন সেই ঘন জঙ্গল, গাছে একদমই পরিপূর্ণ ছোট্ট একটা জায়গা, উপরের ভিতরে একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছের খেজুরও যদি কেউ পারতে আসে তারও নাকি অনেক বড় ক্ষতি হয়ে যায়।